প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আল কায়েদার যে হুমকি বাংলাদেশকে ঘিরে, সেটা নিয়ে আমাদের সাথে আছেন শাহরিয়ার কবির, জুলফিকার আলী মানিক এবং মারুফ রসুল। আমরা আলোচনায় যাওয়ার আগে আরেকটা রিপোর্ট দেখতে চাই যে আমরা দেখেছি যে কালকের এই ভিডিও বার্তাটি বা অডিও বার্তাটি ফাঁস হওয়ার পরে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ হয়েছে এবং আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি সাধারণ মানুষও এটার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন নানা কথা। একটা রিপোর্ট দেখে আসি। আমাদের জঙ্গিবাদী ওয়েবসাইট jihadology.net-এ এক ভিডিও বার্তায় দেখা যাচ্ছে আল কায়েদা প্রধান শায়খ আয়মান আল জাওয়াহিরির ছবি, নেপথ্যে আরবি বক্তব্য এবং জাওয়াহিরির ছবির নিচে সেটির ইংরেজি অনুবাদ। এই বার্তায় গত বছর 5 মে মতিঝিল থেকে হেফাজত কর্মীদের উচ্ছেদ এবং যুদ্ধাপরাধী জামাত নেতাদের বিচারের সমালোচনা করা হয়েছে। যদিও বক্তব্যে সরাসরি হেফাজতে ইসলাম বা জামাতে ইসলামের নাম নেই, তবে তাদের মতোই ইসলামের শত্রুদের প্রতিরোধ আন্দোলন বা ইন্তিফাদার ডাক দেওয়া হয়েছে ওই বার্তায়। 9 মাস আগে এটা সংগঠিত হয়েছে, তাদের টনকটা আজকে নড়ল নাকি? হ্যাঁ, টাইমিংসটা তো আমাদেরকে নজর দিতে হবে। টাইমিংসটা পরিণামযোগ্য, কিন্তু পালে যাদের হাওয়া লাগবে তাদের ঠিক আছে, তাদের পালে হাওয়া লাগবে তাদের আইডেন্টিফাই করে তাদেরকে অ্যান্টিসিপেট করা উচিত। প্রশ্ন উঠেছে আদৌ এই কণ্ঠ জাওয়াহিরির কিনা, যেহেতু আল কায়েদার নিজস্ব ওয়েবসাইটে এই বার্তা নেই। যদি সেটা হয়ও, এই বার্তা কি একান্তই আল কায়েদার নিজস্ব, নাকি এদেশে তাদের সহযোগীদের পাঠানো খসড়ায় কেবল কণ্ঠ দিয়েছেন জাওয়াহিরি? এই বার্তায় পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি এবং এদেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের সমালোচনা করা হয়েছে এখানে পরিচিত কিছু রাজনৈতিক মহলের মতোই। সরকারের এবং এজেন্সিগুলো এটার ঘুরে যাওয়া উচিত যে পেছনে কি আছে, কারণটা কি এবং মোটিভেশনটা কি, অবজেক্টিভটা কি। অল ক্রিটিক্যাল ভিউজ should be taken into consideration, কিন্তু এখানে আমাদের দেশের নিরাপত্তা জড়িত এর সাথে। বিশ্লেষণ যাই হোক, আল কায়েদার নামে আসা এই বার্তা আর তার অন্তর্নিহিত হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তরুণ সমাজ। এই দেশের মানুষজন গণতন্ত্র মনা, তাদের কাছে জঙ্গিবাদের বিষয়টা আসলে ততটুকু প্রভাব ফেলতে পারবে না। খুব একটা ক্ষুদ্র জনগোষ্ঠী যারা এটাকে সাপোর্ট করবে। আমরা যদি সোচ্চার থাকি, এটা কখনোই সম্ভব হবে না। মানে তারা কখনোই তাদের যে নেটওয়ার্কটা, তাদের যে একটা যে প্রভাব, এটা বিস্তার করতে পারবে না। তাদের মতে এই ঘটনায় আল কায়েদার সঙ্গে হেফাজত ও জামায়াতের সম্পর্ক স্পষ্টভাবে প্রমাণিত হলো। বাংলাদেশ শুধু আমাদেরই থাকবে, বাংলাদেশ একটা ইউনিট হিসেবে থাকবে, নট আফগানিস্তান, নট পাকিস্তান, নট এনি আদার। হেফাজত 5 তারিখে গঠিত হইলো এবং তাদেরকে আজকে দেখা যাচ্ছে যে তালেবানরা বা আল কায়েদারা নাম প্রকাশ না করে সেই সংগঠনটিকেই কেন যেন একরকম সমর্থনই জানাইলো। এখানে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে হেফাজতের সাথে আল কায়েদার একটা সুসম্পর্ক আছে বা তাদের সাথে তাদের কোনো আতাত আছে? নানা ধর্ম আর সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এদেশের মানুষ আল কায়েদা ও তাদের দেশীয় সহযোগীদের রুখে দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে তরুণরা। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। মারুফ, আমরা দেখলাম যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ভিডিও বার্তার প্রতিবাদে বিশাল বিক্ষোভ হয়েছে এবং আমরা জানি যে কালকে বোধহয় বিকেলে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে। আপনি যেটা বলছিলেন যে আমরা মশাল মিছিল, আমরা যে 5ই ফেব্রুয়ারির পর থেকে যে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, সেটা শুধু মানে কিছু দাবি দেওয়া না, একটা সাংস্কৃতিক আন্দোলন সামগ্রিকভাবে। ফলে এই জিনিসটি মোকাবেলার জন্য যে তরুণ সমাজ কয়েকজনের প্রতিক্রিয়া দেখলাম, তারা কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছে তাদের অবস্থান যে বাংলাদেশ কি হবে, কেমন বাংলাদেশ চায়। ফলে আপনারা ঠিক কালকে কি করতে যাচ্ছেন? জি ধন্যবাদ। মানে বিষয়টা হচ্ছে যে এই যে আল কায়েদার যে বক্তব্য, এই হেফাজতকে সমর্থন করে এবং জামাতে ইসলাম এবং হেফাজতের যে নারকীয় তাণ্ডব, সেই বিষয়টিকে সমর্থন করে তারা যে বক্তব্যটি দিয়েছে, বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি হুমকি। এটি নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন, আমরাও সাধারণ মানুষরাও সেটি বুঝতে পারছি। তো এই বিষয়টি নিয়ে সরকারের যে আশু পদক্ষেপ গ্রহণ, সেই আশু পদক্ষেপটা কি সেটি আমরা 6 দফাতে উল্লেখ করেছি যে জামাত শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে অর্থনৈতিক উৎসগুলো, সেই অর্থনৈতিক উৎসগুলোর বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে একটি বিষয় একটু উল্লেখ করা প্রয়োজন, সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংকিং বা জামাতের অন্যান্য যে আর্থিক সংগঠনগুলো আছে, সেই আর্থিক সংগঠনগুলো থেকে যে লভ্যাংশ তারা পাচ্ছে, সেই লভ্যাংশ যেটাকে তারা মুনাফা বলে, সেটা কিন্তু মানে ব্যয় করা হচ্ছে জঙ্গিবাদকে
জঙ্গিবাদকে বুস্ট আপ করার লালন করার জন্য। হ্যাঁ, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি ভাবতে হবে এই জন্য যে তৃণমূল পর্যায়ে যেখানে দারিদ্র্যের হার খুব বেশি, যেখানে শিক্ষার হার খুব কম, সেই জায়গাগুলোতে কিন্তু তারা এই অর্থের মধ্য দিয়ে জঙ্গিবাদকে তারা বিভিন্নভাবে, জঙ্গিবাদের গাছপালাগুলোকে তারা বিভিন্নভাবে বিষয়ে সরকারকে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো এবং একই সঙ্গে হচ্ছে যে কালকে আমাদের মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে যে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে, কারণ আমরা মনে করি যে প্রত্যেকটি যে ঘটনাগুলো ঘটছে এই প্রত্যেকটি ঘটনার একমাত্র সমাধান হচ্ছে সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে এবং জামাত শিবির যারা ৭১ মানবতা বিরোধী অপরাধ করেছিল, ৭১ উত্তর বাংলাদেশে তারা বাংলাদেশকে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করেছে, বাংলাদেশে মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি এবং প্রগতিশীলতার পথে বাংলাদেশের যে এগিয়ে যাবার পথ তাকে রুদ্ধ করার অপচেষ্টা করেছে, সেই সংগঠনটিকে নিষিদ্ধ করতে হবে এবং যদি সেই সংগঠনটিকে নিষিদ্ধ করা যায়, তাদের আর্থিক উৎসগুলো চিহ্নিত করা যায়, সেই আর্থিক উৎসের বিষয়ে তদন্ত করা যায় এবং তাদের গণমাধ্যমগুলোর বিষয়ে যদি মানুষ সচেতন থাকে, সেই বিষয়গুলো যদি পরিষ্কার হয়, একটির পর একটি পরিষ্কার হয়, তাহলে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে কিংবা মুক্তিযুদ্ধের চেতনা প্রসূত বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। জি মারুফ, আপনাকে ধন্যবাদ। শাহরিয়ার ভাই, মারুফ যেটা বলছিল আমি ঠিক এই প্রশ্নটাই আপনার কাছে করতে চাচ্ছিলাম যে মানে মূল যেটা হলো যে জামাতের যে অর্থের উৎস মধ্যপ্রাচ্য থেকে আসা, বা তারা এই মানে গত ৪২ বছরেই নানাভাবে তারা ইসলামী ব্যাংক, নানাভাবে তাদের কিন্তু ইবনে সিনা, অনেক সংগঠন আছে, গণজাগরণ মঞ্চ বিশাল তালিকা প্রকাশ করেছিল এবং আমরা জানি যে সেই অর্থটা আছে বলে কিন্তু তাদের শক্তিটা একটা বড়। আপনি প্রথম দিকে বলছিলেন যে ওসামা বিন লাদেন ২ কোটি টাকা দিয়েছিল এখান থেকে রিক্রুট করার জন্য, তার মানে টাকাটা একটা বড় ব্যাপার। তা আমরা তো জানি যে বাংলাদেশের এই জামাতের অর্থ কোত্থেকে আসে, এটা প্রকাশ্য, এটা গোপন কিছু না। তো ফলে সেই জায়গাটা যদি কাজ করা না যায় তাহলে তো আপনি মানে টাকার, এবং আমরা দেখি যে যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কে তারা ইন্টারন্যাশনাল লবিস্ট নিয়োগ করে মানে কোটি কোটি টাকা খরচ করে আমেরিকা নানা জায়গায় করে, তো সেই জায়গাটা কাজ করা তো এটা অনেকটা প্রকাশ্য। ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এগুলো তো আমরা জানি কোনটা কোচিং সেন্টার, ইউনিভার্সিটি, হাসপাতাল, সবই তো প্রকাশ্য না। আমার ওই যে জেহাদ ত্রয়ী, যে প্রামাণ্য চিত্রত্রয়ী যেটা আমি বানিয়েছি, সেখানে প্রথম পর্বে যেটা বাংলাদেশের ওপর, সেখানে অধ্যাপক আবুল বারকাতের দীর্ঘ গবেষণা খুব ভালো যে এখন যেটা ২০০০ কোটি টাকা প্রতি বছর তারা ২০০০ কোটি টাকা নেট মুনাফা করছে বাংলাদেশে তাদের বিভিন্ন ব্যবসা থেকে, শিল্প ব্যবসা এবং অন্যান্য সর্বক্ষেত্রে তাদের যে বিনিয়োগগুলো আছে। আমার এই যে আলটিমেট জিহাদ ছবিতে একজন সৌদি বিশেষজ্ঞ ডক্টর ইরফান আল আলাবি বলছেন ২০০৮ সালে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা ৫০ বিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে জামাত ইসলামী, মুসলিম ব্রাদারহুড এদের তৎপরতার জন্য। ৫০ বিলিয়ন পাউন্ড, তখন আমি বাংলাদেশের টাকা হিসেব করে দেখেছিলাম ৬৫,০০০ কোটি টাকা। তো এটা তো সোজা কথা নয়। যারা এই টাকাটা, শুধু আমরা যে চেতনার কথা বলি, শুধু মুখের কথায় এত ৬৫,০০০ কোটি টাকা মোকাবেলা করা সম্ভব? এই যেটা হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা এই যে লবিস্ট নিয়োগ করছে, খবরের কাগজ, বিদেশের বড় বড় যাদের পত্রিকাগুলো, মানবাধিকার সংগঠন, আইন প্রণেতা, সবাইকে তাদের পকেটে নিয়ে আসছে, আল জাজিরা, বড় টিভি স্টেশন, আমি যেগুলো নাম ধরে বলেছি সবাই। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, যে সম্মিলিত একটা বিশ্বব্যাপী সম্মিলিত একটা যুদ্ধ তারা ইতিমধ্যে জেহাদ তারা শুরু করে দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই যে গণজাগরণ মঞ্চের যখন এই উত্থান ঘটলো, আমি কয়েক জায়গায় ওদেরই মঞ্চে, যে চট্টগ্রামে, বিয়েতে, রংপুরে আমরা যখন আহ্বান জানালাম, সাধারণ মানুষ ইসলামী ব্যাংক থেকে টাকা তোলা শুরু করে দিল। ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে নালিশও করেছে বাংলাদেশ ব্যাংকের কাছে। কিন্তু সমস্যা হচ্ছে জামাতকে আপনি সন্ত্রাসী সংগঠন হিসেবে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করছেন, জামাতের অঙ্গ সংগঠনের গায়ে আপনি হাত দিতে পারবেন না। আগে ওইটা করতে হবে, তারপর হচ্ছে অর্থনৈতিক উৎস যেটা, সেটা বন্ধ করতে হবে এবং সেখানেও দেখতে হবে ইসলামী ফান্ড, ব্যাংক বলুন বা এই ধরনের ব্যবসায়িক যে সংগঠনগুলো আছে, প্রতিষ্ঠানগুলো, তাদের বেনিফিশিয়ারির মধ্যে তো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সব রয়ে গেছেন। শুধু তো জামাত না, অন্যান্য রাজনৈতিক দলও ঝাঁপিয়ে পড়বে না, এটা করা যাবে না। আমার যে গবেষণা থেকে আমি যেটা দেখেছি যে মধ্যপ্রাচ্যের 10টা এনজিওর নাম, এটা আমরা অন্য গবেষণা থেকে আমি নিয়েছি, যারা এর মধ্যে 2টো মাত্র সরকার নিষিদ্ধ করেছে, বাকি 8টা তো রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সংগঠন রাবেতা আল ইসলাম, এটা সারা পৃথিবীর সবচেয়ে বড় এনজিও। তারা জঙ্গিদের সঙ্গে কিভাবে করছে আমার ছবিতে আমি দেখিয়েছি, এগুলো জঙ্গিরা বলেছে।
কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে জামাতকে উৎখাত করতে হবে। এখন রাজনৈতিকভাবে যতক্ষণ পর্যন্ত আমি এটাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এটাকে নিষিদ্ধ না করব, আমি অর্থনৈতিক জায়গায় আমার হাত দেওয়ার মুশকিল হয়ে যাবে। সামাজিক জায়গায়, হ্যাঁ, আমরা জাহানারা ইমাম প্রথম থেকে বলছেন আমরা মেলামেশাটাও কি বন্ধ করতে পারি না? বিয়ে এবং অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে তাদেরকে ডাকা, আমরা তো তখন সমস্ত দূতাবাসে আমরা চিঠি দিয়েছিলাম গণ আদালত করবার পর, কোন অনুষ্ঠানে কোন দূতাবাসে আমরা জামাতের নেতাকে যদি ডাকা হয় সেই দূতাবাসের অনুষ্ঠান বর্জন করব। এখন আমরা সেটা করি, যে দূতাবাসে জামাতের নেতারা যাবেন সেখানে আমরা যাব না, কিন্তু সেখানে রাজনৈতিক দলের নেতারা সেখানে তারা তো যাবেন। এবং সেইখানেই সমস্যা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জামাত সম্পর্কে সরকারের ধারণাটা পরিষ্কার না হচ্ছে, অবস্থান পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো এটা আমরা বলতে পারি। সচেতনতা তৈরি করা, জাগরণ মঞ্চ করছে, নির্মূল কমিটি করছে, অন্যরা করছে, সচেতনতার কাজটা আমরা তৈরি করতে পারবো, কিন্তু সরকারকে সিদ্ধান্ত সরকারের এটা না হলে কিন্তু সরকার করবে না। জি, সেভাবে আমরা আরেকটা বিরতি নিচ্ছি, অনুষ্ঠানের শেষ বিরতি। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। শুধু অ্যাকোয়াফিনাইট 7টি ধাপে পানিকে বিশুদ্ধ করে। প্রথমে পানি ফিল্টার করে, কার্বন পিউরিফায়ার ছোট পার্টিকেল সরিয়ে ফেলে, এরপর পলিশ করে ঝকঝকে বানিয়ে ফেলে, ইউভি লাইট দিয়ে পরিষ্কার করে, রিভার্স অসমোসিসকে আরো পরিষ্কার করে, ওজন পিউরিফাই করে ও পানিকে সুপার ক্লিন বানায়। সবশেষে আবার ফিল্টার করে পানি আরো পরিষ্কার করে। পেপসি দিচ্ছে অ্যাকোয়াফিনা শুদ্ধতার গ্যারান্টি। আজ থেকে শুধু অ্যাকোয়াফিনা, কখনো যেন ভুলো না। টাকাতে ঝামেলা করিস না তো, নয়টা পৌঁছাতে হবে। দেখাচ্ছি। আই, তুই আমার গাড়ি ধরবি না, টু মাচ। আই সিএনজি, আই। ও না, 3টে বেলা তো বাসায় দিলাম। তেলের টাকা নিজেদের মধ্যে ব্যাপারই আলাদা, কিছু দেবেন আর পাবেন না তা কি হয়? প্রতিদিনের সহজ টার্গেটটা পূরণ করার পর ঠিক যত টাকার কথা বলবেন ঠিক তত টাকা ফেরত পাবেন। বোনাস পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন *99941# নম্বরে। আমরাই তো। চলো বহুদূর, গ্রামীণ ফোন। তারপর নেমে পড়লাম মঙ্গলে। ওমা, সামনে দেখি একটা এলিয়েনটা আমাকে দেখে এগিয়ে আসতে লাগলো। আমি কিন্তু ভয় পাইনি। শুরু হলো হরলিক্স কিশোর আলোর স্বপ্নের গল্প প্রতিযোগিতা। হরলিক্স কেনো আর হরলিক্সের মোড়ক সহ স্বপ্নের গল্পগুলো লিখে কিংবা এঁকে পাঠাও কিশোর আলোর ঠিকানায়। সেরা 2 জন যাবে সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিওতে। সেরা 20টি লেখা কিংবা আঁকা ছাপা হবে কিশোর আলোতে। থাকছে আরো হাজারো পুরস্কার। বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। থ্যাংক ইউ ডক্টর। রাহুলের প্রচন্ড জ্বর। মনে হয় জ্বর কাপড়ে লেগে থাকা ভেজা ন্যাপকিনের জন্য হচ্ছে, কারণ কাপড়ের ভেজাটা দ্রুত বুকে পৌঁছে যায় আর এতে ঠান্ডা লাগে। কিন্তু আমি তো রাতে বারবার উঠে ওটা বদলে দিই। হ্যাঁ, কিন্তু ততক্ষণে ঠান্ডাটা ওর বুকে বসে যায়। এর জন্যই রাতে ভালো ডায়াপার ব্যবহার করা জরুরি, যেমন প্যাম্পার্স। এটা ভেজাটাকে শুষে নিয়ে আপনার বাচ্চাকে শুকনো রাখে সারা রাত। প্যাম্পার্স। আমার কাছে আভিজাত্যের আরেক নাম। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। দুই দিকে দুই ফ্রেন্ড, কে ফার্স্ট কে সেকেন্ড, নো ওয়ান নোজ বেটার। সঙ্গতে লোহা পাশে, একের সুখে অন্যে হাসে, দেখো চমৎকার। আর দিন পারে হাসে খায় পাকটাতে, মজাকে বোঝে দুই বন্ধুতে কানেকশন। ইনস্ট্যান্ট তাই রিঅ্যাকশন। এলো বাংলালিংক মানিকজোর প্যাকেজ। একসাথে 2টি সিমের এই প্যাক কিনে আপনার প্রিয় বন্ধুর সাথে নতুন করে কথা বলা শুরু করুন সবচেয়ে কম রেট, মাত্র 25 পয়সা প্রতি মিনিট, দিন-রাত 24 ঘন্টা। নতুন কিছু করো বাংলালিংক। ট্রিপল অ্যাকশন পাওয়া সমৃদ্ধ পেপার ডিটারজেন্ট পাউডার। বাজারে সাধারণ ডিটারজেন্ট তো অনেক, কিন্তু ট্রিপল অ্যাকশনের শক্তি সম্পন্ন ডিটারজেন্ট একটাই, পেপার ডিটারজেন্ট পাউডার। আপনি ব্যবহার করছেন তো? আপনি না থাকলে ওকে আগলে রাখবে কে? আপনার প্রিয়জনের ভবিষ্যৎ চিন্তায় গ্রামীণ ফোনের ফ্রি লাইফ ইন্স্যুরেন্স নির্ভয় এখন আপনার মোবাইলে। সরাসরি রেজিস্ট্রেশন করতে ডায়াল করুন *777#। চলো বহুদূর,
গ্রামীণ ফোন। জানো মেয়েরা হুইসপার কেন আপন করে নিয়েছে? হুইসপার আমার পার্টনার, যা আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুরক্ষিত রাখে। হুইসপার আমার কনফিডেন্স, দীর্ঘ সময় পরেও লিকেজের টেনশন থাকে না। ওদের মতো তোমার জীবনও বদলে যাবে, কারণ হুইসপার আল্ট্রা থিন হেভি ফ্লোকে শুষে নেয় 5 গুণ বেশি। হুইসপার আমার সাহস, যা ওই দিনগুলোতেও আমাকে সব দায়িত্বের জন্য রেডি রাখে। এখন হুইসপার আছে, তো এগিয়ে যাও। PNG। আমার কাছে আভিজাত্যের আরেক নাম। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। লাইফের সব গল্পগুলোই তো হঠাৎ, তাই যখন তখন ভিডিও আপলোড, ডাউনলোড, লাইক, শেয়ারে ইউটিউবের সেরা এক্সপিরিয়েন্স নিন গ্রামীণ ফোন 3G নেটওয়ার্কে। ডায়াল *111 *6 *1 ইচ্ছে হলেই চলো বহুদূর। গ্রামীণ ফোন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আল কায়েদার যে জিহাদের হুমকি বাংলাদেশে সেটা নিয়ে, এবং তার সাথে আমরা এতক্ষণের আলোচনা চলে এসেছে যে এই আল কায়েদার সাথে বাংলাদেশের জামাত ইসলামী, হেফাজতে ইসলাম তাদের যে লিঙ্ক, সেটা আমরা একজন দর্শক, আমরা আজকে ফোন নেওয়ার কথা ছিল না, কিন্তু একজন দর্শক ফোন করেছেন, তার ফোনটি নিয়ে আমরা এই পর্বের আলোচনা শুরু করতে চাই। হ্যালো 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 হ্যালো। ও দুঃখিত, নাম্বার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মানিক, আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে মানে কওমি মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেটি একদমই সরকারের নজরের আড়ালে, এবং আমরা দেখেছি যে হেফাজতের যে 2টি ঢাকায় যে বড় সমাবেশ, সেই সমাবেশটি মূলত কওমি মাদ্রাসার ছাত্রদের, এবং আমরা আসলে সত্যি সত্যি আমরা জানি না যে এরা কোথায় পড়ে, কি শিখে, মানে একদমই পুরো নজরদারির বাইরে। সেখানে কিন্তু এই ধরনের জঙ্গিবাদ বা এই যে সন্ত্রাসী তৎপরতা খুব সহজে, মানে উর্বর ভূমি, ইচ্ছা করলেই সেখানে ছড়ানো যাবে, কোনো কাউন্টার ব্যাপার স্যাপার নাই। যে মারুফ যে সাংস্কৃতিক চেতনার কথা বললো, সেই চেতনার সাথে তাদের কোনো দূরতম সম্পর্ক নেই, যোগাযোগ নেই। তারা অনেক মাদ্রাসা আছে যেখানে নাকি বাংলা পড়ানো হয় না, এমন একটা ভয়াবহ অবস্থা, চিত্র। সেইটা কি এই বাংলাদেশে যে জঙ্গিবাদকে লালন করা বা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা মানে ভূমিকা রাখছে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে মানে এসব প্রোগ্রামে হয় কি, খুব চট করে অল্প সময়ে কথা বলতে হবে, তো অনেক জিনিস মাথায় থাকলেও চট করে আসে না। এটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট, এই জন্য যে এটা আমার কয়েকবার মনে এসেছিল যে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে একটি হচ্ছে শরিয়র কবির ভাইরা যেটা বলছেন, যে সেটা ওনারা একটি সামাজিক রাজনৈতিক আন্দোলন করছেন বটে, মানুষকে সচেতন করা, করা, কিন্তু সেটা একটু রাস্তার আন্দোলন, ওনাদের লেখালেখি, গবেষণা, মানুষকে বিভিন্ন ফর্মে জানানো। কিন্তু আমি যে জায়গাটায় আমার কাজ করতে গিয়ে, আপনি কওমি মাদ্রাসার কথা বললেন, আমি আপনাকে একটা জিনিস বলি যে আমরা এর আগেই আলোচনা করেছি সবাই, যে 92 সালে হরকাতুল জিহাদ আল ইসলামী যে জঙ্গি সংগঠন বাংলাদেশে প্রকাশ্যে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ করেছে। পরবর্তীতে এটাকে 2005 সালে নিষিদ্ধ করা হয়েছে জঙ্গি সন্ত্রাসী সংগঠন হিসেবে। এই সংগঠনের নেটওয়ার্কটা কিভাবে বিস্তৃত হয়েছে? কওমি মাদ্রাসা দিয়ে। যদিও যারা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করেন, তাদের অনেকেই কিন্তু ইসলামিক রাজনৈতিক দলেরও নেতা, যাদের সাথে হরকাতুল জিহাদ প্রতিষ্ঠা থেকে শুরু করে তার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার রেকর্ড আছে। এবং তাদেরকে বললেই তারা খুব জোর গলায় বলে উঠেন যে কওমি মাদ্রাসা মানে জঙ্গি সংগঠনের আস্তানা, এরকম বললে খুব ভুল হবে। ওকে, আমি বলছি না যে যদি 5000 কওমি মাদ্রাসায় থাকে, আমি বলছি না 5000 কওমি মাদ্রাসায় জঙ্গির চাষ বা উৎপাদন করা হয়, বাট ডেফিনেটলি অনেকগুলি মাদ্রাসায়, তো বেশ অনেক মাদ্রাসায় এই জঙ্গির চাষ তো হয়। এবং কওমি মাদ্রাসার যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কই আজকে হেফাজতের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কই কিন্তু হরকাতুল জিহাদের নেটওয়ার্ক ছিল, এবং এটা ইন্টারন্যাশনালি আল কায়েদার সাথে লিংক। আমাদের হরকাতুল জিহাদ কিন্তু হচ্ছে আন্তর্জাতিক যে হরকাতুল জিহাদ, সেটার বাংলাদেশ চ্যাপ্টার কিন্তু। এবং এই হরকাতুল জিহাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, ওই যে বলা হয় 80-র দশকে আফগানিস্তানে আমাদের দেশের কিছু এই আপনার
কর্মীরা গিয়েছিলেন যুদ্ধ করতে, তাদের সাথে সেইখানে এই আফগান মুজাহিদিন বলেন, আপনি তালেবান বলেন এবং আল কায়দা বলেন, তাদের সাথে সম্পর্ক পরিচয় প্রতিষ্ঠিত হয়েছিল। সেই পরিচয় কিন্তু যুগের পর যুগ, বছরের পর বছর ধরে অব্যাহত রাখা হয়েছে এবং এই অব্যাহত রাখার ফসল হচ্ছে আপনি ফান্ড পেয়েছেন তাদের কাছ থেকে, যেখানে সেখানে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এখন যেই জায়গাটা আমি বলতে চাই যে সামাজিক আন্দোলন, আমি শাহরিয়ার কবির ভাইরা বারবার দীর্ঘদিন ধরে ওনারা আন্দোলন করছেন, আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি নিজে কিছু কওমি মাদ্রাসার 7-8 থেকে 10-12 বছরের ছেলেদের সাথে নেহায়েত গল্প করেছি। সেটা ঢাকায় একটি ক্যাডেট মাদ্রাসায়ও করেছি, আমি ঢাকায় আরো অন্য কওমি মাদ্রাসায়ও করেছি, আমি ঢাকার বাইরের কওমি মাদ্রাসায় করেছি। আমি তাদের প্রত্যেককে একটা কমন প্রশ্ন করতাম, তাদেরকে টাকা দিতে হয় কিনা কওমি মাদ্রাসায় পড়ার জন্য। কারণ আমাদের সাধারণ ধারণা গরিবের ছেলেদেরকে মাদ্রাসায় দেয়, পয়সা লাগে না পড়তে, ফলে যাই শিখে দুটো ধর্মের কথা যদি যেন ছেলে মানুষ হয়। কিন্তু প্রত্যেকে বলেছে তাদেরকে টাকা দিতে হয়, কেউ 100 টাকা দেয় মাসে, কেউ 200 টাকা। পরে আমি জিজ্ঞেস করেছি যদি 100 আর 200 টাকা দিয়ে কওমি মাদ্রাসায় বাবা মা পড়াতে পারে, কেন তোমরা স্কুলে পড়ো না? আপনি অবাক হবেন, প্রত্যেকটা ছেলে মেয়ে আমাকে অলমোস্ট আইডেন্টিক্যাল অ্যান্সার দিয়েছে। তারা বলেছে স্কুলে শয়তানের শিক্ষা দেয়া হয়, স্কুলে এলেম পড়ানো হয় না। সো তারা মাদ্রাসায় পড়তে চায়, তারা এলেম পড়বে, তারা আলেম হবে, এবং প্রত্যেকে বলেছে তাদের স্বপ্ন বাংলাদেশে একটি ইসলামী শাসন বাস্তবায়ন করা। এই যে ছোট ছোট শিশুকে মোটিভেট করা হচ্ছে, এরা বড় হয়ে কি হবে? আজকে গভর্নমেন্ট বলছে কোনো থ্রেট না, আমি তো দেখি থ্রেটটা এইখানেই কোথায় লুকিয়ে আছে। হ্যাঁ, এবং সামাজিক মানসিক পরিবর্তনের জায়গাটি ওইখানে কিভাবে লড়াই করবে, সরকারি বলেন আর শাহরিয়ার কবির ভাইরাই বলেন। জি মানিক, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় খুব বেশি নেই, নাইলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেত। একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন সংক্ষেপে, খুব বেশি সময় নেই। আমি চাঁপাইনগর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ রফিক। জি প্লিজ। আজকে সম্মানিত অতিথি এবং এটি নিউজ এবং সরকারের কাছে আমার প্রশ্ন, যে জামাত ইসলামের যে মূল পুঁজি, যে ধর্মের অপব্যাখ্যা, এই ইসলামকে ভাঙিয়ে রাজনীতি করা, এটার জন্য কি বিস্তারিত জনগণকে বুঝিয়ে দেওয়ার কি সরকারের প্রয়োজন ছিল না? ইসলামের সঠিক ব্যাখ্যাটা ভালোভাবে জনগণের কাছে তুলে ধরা উচিত ছিল না? জি, আপনাকে অনেক ধন্যবাদ। শাহরির ভাই, দর্শক যে প্রশ্নটি করেছেন যে জামাত ইসলামী ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, ইসলামের সঠিক ব্যাখ্যাটা আরো ভালোভাবে প্রচার করা যেত কিনা সেটা একটা। এবং মানিক যে জায়গাটা বলছে যে যখন নাকি একটা ছেলে ছোটবেলা থেকে মানে এইরকম একটা ধারণা নিয়ে বড় হবে যে স্কুলে মানে করা হচ্ছে, বড় করা হচ্ছে, তখন গিয়ে কিন্তু আপনি ক্লাস 9-10 মানে আলিম ফাজিল পাশ করার পরে কিন্তু আপনি আর তাকে থামাতে পারবেন না। তখন সে জানবে যে জিহাদ করলে মারা গেলে ব্যস্ত যাওয়া যাবে, তখন কিন্তু তাকে আপনি আটকানো কঠিন। ফলে একদম শুরু থেকে এই শিক্ষাটা বা কাউন্টার মোটিভেশনটার জায়গাটা খুব দুর্বল রয়ে গেছে মনে হয় আর কি। না তো জুলফিকার মানিক যেভাবে আমাদেরকে অভিযুক্ত করলেন, অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে কিন্তু বর্তমান সরকার শিক্ষা কমিশন একটা গঠন করেছিলেন ক্ষমতা আসার পর 2009 সালে। 2010 সালে অধ্যাপক কবির চৌধুরী কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ক্লাস 8 পর্যন্ত, প্রথমে ক্লাস 5 পর্যন্ত, তারপর ক্লাস 8 পর্যন্ত আলাদা কোনো মাদ্রাসা শিক্ষা বলে কিছু থাকবে না। সাধারণ শিক্ষা, সাধারণ কারিকুলাম মাদ্রাসাতেও, পাঠ্যসূচি মাদ্রাসাতেও পড়াতে হবে। এইটার বিরুদ্ধে শফিরা রুখে দাঁড়িয়েছে যে নাস্তিক কবির চৌধুরী শিক্ষা কমিশন তারা মানে না, সরকার সেখানে থেমে গেছে। মাদ্রাসার শিক্ষার আমূল সংস্কার দরকার। তবে একটা তথ্য যেটা মানিক বললেন যে আমরা কিন্তু সম্প্রতি যে শ্বেতপত্রটা বের করেছি, কওমি মাদ্রাসার সংখ্যা অধ্যাপক আবুল বারকাতের গবেষণা অনুযায়ী প্রায় 40,000 কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, ছাত্র সংখ্যা 50 লাখের ওপরে। কিন্তু আমরা যে 1000 মাদ্রাসায় আমরা তদন্ত করেছি, সেখানে আমরা দেখেছি শতকরা 80% ছাত্র তারা কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি চায়। কারণ তারা জানে যে কওমি মাদ্রাসা থেকে পাশ করে বেরোলে হয় কওমি মাদ্রাসায় চাকরি করতে হবে, মসজিদে ইমামতি করতে হবে, মিলাদ পড়ানো ভিক্ষা করার মতন। তো তারা তো আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে যেমন তারা বিশেষ পরীক্ষাতে বসতে পারে এবং প্রতিযোগিতামূলক কোনো পত্রিকা, সেই জন্য তারা চাইছে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি। কিন্তু এই যে শফিরা চাচ্ছে না, না শফিরা কিন্তু প্রথমেই চেয়েছিলেন। এটা 2011 সাল থেকে তারা আর এটার মধ্যে নেই। এবং এখন তো গত বছর তো এই হেফাজতের উত্থানের পর শফি বলেই দিয়েছেন সরকার যদি এগুলোকে রাষ্ট্রীয়করণ বা এখানে কোন রকম হস্তক্ষেপ করে দেশের গৃহযুদ্ধ লেগে যাবে। তো
তো যেখানে সরকার ওইখানে ভুলটা করছে, যে যেখানে আমাদের তদন্তে আমরা দেখতে পাচ্ছি 80% ছাত্র তারা স্বীকৃতি চাইছে, এবং সরকার যদি এটা করে ফেলে সিদ্ধান্ত নিয়ে সাহস করে, আমি মনে করি গোটা কওমি মাদ্রাসাকে এদের খপ্পর থেকে বের করে আনা সম্ভব। কিন্তু সেখানে তো সরকারের তো ওই নজরটা দিতে হবে। আপনি 5 বছর এই সরকারে 5 বছর কেন, আপনি দেখুন যে যখনই যে সরকারি ক্ষমতায় এসছে সাধারণ শিক্ষা কতগুলো হাই স্কুল হয়েছে, প্রাইমারি স্কুল হয়েছে সাধারণ শিক্ষার, এবং কতগুলো মাদ্রাসা হয়েছে। মাদ্রাসার সংখ্যা যেভাবে বাড়ছে, মাদ্রাসার ছাত্র যেভাবে বাড়ছে, আমাদের সাধারণ যে টাকার উৎস তো আগে আমরা আলোচনা করলাম, তো সেখানে আসছে, এবং সেই জন্য আমাদের সাধারণ শিক্ষা কিন্তু সেখানে বাড়ছে না। শিক্ষার ক্ষেত্রে যে আমাদের যে বাজেট বরাদ্দ সেটা বাড়াতে হবে, দ্বিগুণ নয়। এখন আমরা যেটা হিসাব করে সেদিন বলেছে অন্তত 5 গুণ বাড়াতে হবে। প্রত্যেক কওমি মাদ্রাসায় ইতিহাস বাধ্যতামূলক করতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে হবে। তারা বলবে যে আমরা জাতীয় সঙ্গীত গাইবো না, জাতীয় পতাকা ওড়াবো না, এগুলো এটা বাংলাদেশে তো হতে পারে না, এটা বাংলাদেশ। জি, নাহলে তাদের পাকিস্তানে ফিরে যেতে হবে। সরকারের এখানে সাহসের ব্যাপার আছে, এবং আমি মনে করি সরকার যদি সাহস করে পদক্ষেপ নেয়, এবং ওই যে দর্শকও যেটা বললেন, বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ এবং বহু ইসলামিক রাজনৈতিক দলও তারা কিন্তু সরকারের এই পদক্ষেপকে সমর্থন করবে। তারা জামাত হেফাজতের এই রাজনীতি, বহু ইসলামী সংগঠন আছে যারা পছন্দ করছে না। তারা মনে করেন আন্তরিকভাবে যে জামাত হেফাজত যেটা করছে এটা ইসলাম নয়, এবং এটা ইসলামের দুর্নাম করছে, ইসলামকে বিপন্ন করছে। সেই জন্য আমি মনে করি যে প্রকৃত আলেম যারা আছে, যারা বাংলাদেশের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদেরকে সঙ্গে নিয়ে সরকার যদি বলিষ্ঠ একটি পদক্ষেপ নেয় জনগণকে পক্ষে নিয়ে, তাহলে কিন্তু আমি মনে করি এই মাদ্রাসাগুলোর মধ্যেও কিন্তু সরকার অনেক ভালো করা সম্ভব হবে। সেভাবে আপনাকে ধন্যবাদ। মানিক এবং মারুফ রসুল, আপনাদেরকেও ধন্যবাদ। অনুষ্ঠানের সময় শেষ। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।